আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালের ম্যাচের হ্যাংওভার কাটতে কাটতে একটু দেরি হয়ে গেল, এর জন্য ভিডিও নিয়ে আসতে দেরি হলো। আজকের ভিডিও শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য এই ভিডিওটা। আহ, গতকালের ম্যাচের জন্য আমার প্রেডিকশন ছিল, আগের ভিডিওতে আমি বলেছি আমার প্রেডিকশন ছিল ফাইনাল খেলবে স্পেন এবং ইংল্যান্ড। ভুল হয় যাক প্রেডিকশন, এই প্রেডিকশন ভুল হয়, আমার প্রেডিকশন ভুল হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আহ, আমার প্রেডিকশনের কথা আমি বলেছিলাম। আমি দুটো সিমুলেশন করেছিলাম। একটা সিমুলেশনে একটা সিনারিও ধরেছিলাম, সেটা হচ্ছে ফ্রান্স তাদের গ্রুপের প্রথম দুটো ম্যাচ জিতে যখন রাউন্ড অফ 32 কোয়ালিফাই করবে, কনফার্ম করবে, তখন তারা থার্ড ম্যাচে হয়তো নরওয়ের এগেনস্টে তারা ফার্স্ট 11 নামাবে না, এবং এই সুযোগে হয়তো নরওয়ে ফ্রান্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারত। তো সেটা একটা সিনারিও ছিল। সেই সিনারিও হলে ফ্রান্স গ্রুপ রানার্স আপ হলে আর্জেন্টিনা যে ব্রেকেটে সে ব্রেকেটে চলে আসতো। যাই হোক, এই সিনারিওটা শেষ পর্যন্ত খাটেনি, উল্টো নরওয়ে তাদের ফার্স্ট 11 নামায়নি, যথারীতি ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে। তো সেই সিনারিওতে আমার ফাইনালিস্ট ছিল স্পেন এবং ইংল্যান্ড। আর্জেন্টিনা সমর্থক হয়েও আর্জেন্টিনাকে আমি এই প্রেডিকশনে, আমার নিজের প্রেডিকশনে আমি খুব বেশি দূর রাখিনি। তার কারণ মনে করেছিলাম আর্জেন্টিনার দে ডোন্ট হ্যাভ এনাফ ফায়ার ইন দেয়ার বেলি। তাদের হয়তো তারা জাস্ট একটা প্রমোদ ভ্রমণ হিসাবেই গত বিশ্বকাপ জেতার পরে এই বিশ্বকাপটা একটা প্লেজার ট্যুর হিসাবেই নিয়েছিল, এবং লিওনেল মেসি যিনি এত যিনি নিজের নিজের দেশের মানুষের প্রত্যাশার চাপ নিয়ে অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলার পরে পঞ্চম ওয়ার্ল্ড কাপে গিয়ে 2022-তে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতে নিজেকে গোট প্রমাণ করেছেন। তার জন্য তার শুধু একটা নির্ভরভাবে একটা বিশ্বকাপ খেলে ক্যারিয়ারটা শেষ করার জন্যই হয়তো এসেছিলেন, এটাই ছিল ধারণা। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ আলজেরিয়ার সাথে, সেই ম্যাচে আর্জেন্টিনা নিজেদের ক্ষুধাটা যেভাবে দেখালো, সেটাই আসলে সবকিছু বদলে দিয়েছে। এবং যেটা সাপোর্টার হিসাবে আমার প্রেডিকশন, আমার এক্সপেকটেশন ছিল যে ঠিক আছে, এবার নির্ভরভাবেই এবার ফুটবল এনজয় করার জন্য ওয়ার্ল্ড কাপ দেখি। সেই 90 সালে যখন ম্যারাডোনার কাছ থেকে ব্রুটালি ওয়ার্ল্ড কাপটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, এরপর থেকে আসলে আরেকটা ওয়ার্ল্ড কাপ ট্রফির জন্য আর্জেন্টিনার জন্যই ওয়ার্ল্ড কাপগুলো দেখা হয়েছে, নট ফর দ্য ফুটবল, দ্য বিউটিফুল গেম। সেই প্রত্যাশাটা এবার মনে করেছিলাম এবার নির্ভরভাবেই ওয়ার্ল্ড কাপ দেখবো। আর্জেন্টিনা নিজেদের যেহেতু এত আগ্রহ থাকবে না, এত ক্ষুধা থাকবে না, আমরাও ক্ষুধাটা নিবারণ করি এবার। কিন্তু আর্জেন্টিনা প্রথম থেকে যে ক্ষুধাটা দেখালো, সবকিছু চেঞ্জ হয়ে গেল। আমার প্রেডিকশনে এক সাইড থেকে স্পেন ঠিকই উঠলো, আরেক সাইডে সেমিফাইনালে ইংল্যান্ড পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু সেটা তছনছ করে দিল আর্জেন্টিনার সেই আরেকটা ট্রফির ক্ষুধা। তারা শুধু নিজেদের জন্য জিততে চায়নি, তারা জিততে চেয়েছে তাদের দেশের জন্য, তাদের ইতিহাসের জন্য, তাদের পরলোকগত তাদের ফুটবল মহানায়ক দিয়েগো ম্যারাডোনার জন্য, এবং তাদের নেতার জন্য। এই টিমে ক্ষুধা সবচেয়ে বেশি দেখলাম একটা তরুণ খেলোয়াড়ের। এই তরুণ খেলোয়াড়ের বয়স 39, নাম লিওনেল আন্দ্রেস মেসি। রিমেম্বার দ্য নেম, লিওনেল আন্দ্রেস মেসি। মেসির যে মানে তার মধ্যে এই ওয়ার্ল্ড বিশ্বকাপটা জেতার যে তাড়নাটা, এটা এটা টিমের কাছ থেকে তার কাছে এসেছে না, তার কাছ থেকে টিমে গিয়েছে। পুরো আর্জেন্টিনা টিম এবং ইনক্লুডিং দ্য কোচিং স্টাফ মেম্বার্স, তারা যেভাবে গতকাল জাতীয় সঙ্গীতটা গাইল, হ্যাটস অফ। এটা এই দেশপ্রেমের আবেগের বহিঃপ্রকাশ এভাবেও হয়, এটা আনবিলিভেবল। মেসিকে কখনোই এভাবে গলার রক ফুলিয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখি নাই, অদ্ভুত। এই একটা বিষয় আমার এইবার বিশ্বকাপ থেকে একটা ধারণা হয়েছে।
যে খেলাধুলা যেটা মানুষের মনে স্থায়ীভাবে জায়গা নিয়ে থাকে, মানুষকে নাড়া দেয়, মানুষের মনকে নাড়া দেয়, আবেগকে নাড়া দেয়, এই খেলাধুলা জিনিসটার একটা প্রাণ আছে। এটা জাস্ট একটা কনসেপচুয়াল বিষয় না, এটারও একটা সৃষ্টিকর্তা এর মধ্যে কোনোভাবে একটা প্রাণ দিয়েছেন। আহ, সেই প্রাণটা কিভাবে আসলো, এই প্রাণের ধারণাটা এবার বিশ্বকাপে আয়োজকদের কাছ থেকে অনেক আহ, মানে ভুলে যাওয়ার মতো কিছু তাদের কার্যকলাপ এসেছে, দেখা গেছে। তারা ইরানের সাথে যা করেছে, হাইতির সাথে যা করেছে, এই বিষয়ে আগেও আলাপ করেছি, এটা নিয়ে আর লম্বা করছিলাম। এতে খোদ ফুটবল, দ্য বিউটিফুল গেম, সে হয়তো অভিমান করে বসেছে এবং সে বলেছে, না, তোমরা আমাকে এভাবে কলঙ্কিত করতে পারো না। সে তখন আহ, শপথ নিয়েই মাঠে নামলো যে এই বিশ্বকাপটাকে মানুষ ফুটবলের কারণেই মনে রাখবে। এই বিশ্বকাপ থেকেই ফুটবলের একটা নতুন কনসেপ্ট উঠবে, সেটা হচ্ছে সাফার বাট উইন। আর্জেন্টিনা যে প্র্যাগম্যাটিক ফুটবলের মাধ্যমে এই নতুন একটা স্কুল অফ থট, এটাকে কিভাবে ডিফাইন করবো আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার কাছে পুরো নতুন একটা স্কুল অফ থটের মতো লাগছে, যেভাবে যে গ্রিট নিয়ে তারা ফাইট করছে নকআউট পর্যায় থেকে। এটা একটা নতুন ফুড ফর থটই হয়ে আসবে, আমি শিওর। এই স্কুল অফ থটে পুরোধা হচ্ছেন লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার কোচ। আর এবার ফুটবল আরেকটা বিষয়ে হয়তো শপথ করেছে, যে গোট নিয়ে একটা বিতর্ক, গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে একটা বিতর্ক আছে, সেই বিতর্ককে শেষ করে দেওয়ার বিতর্ক। একজন খেলোয়াড় যাকে নিয়ে আহ, মানে বিরোধী পার্টিরা অনেক রকমের মন্তব্যই করেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকেই দাঁড় করিয়ে দেন। তো তাদের এই বিতর্কের একটা অবসান ঘটিয়ে দেওয়ার একটা শপথ নিয়ে ফুটবল নামলো। এই এই গোট হচ্ছেন লিওনেল আন্দ্রেস মেসি। এবার বিশ্বকাপের ফাইনালে গিয়েছেন, ফাইনালে কি হবে সেটা জানি না, কিন্তু এই ফাইনালে যাওয়ার মধ্যে তিনি যা করে গেছেন এখন পর্যন্ত এই বিশ্বকাপে, এই 39 বছরের তরুণ, সেটা মানে এই গোট বিতর্ক শেষ করার জন্য যথেষ্ট। এবং গোল্ডেন বুট, গোল্ডেন বল, ব্যালন ডিওর সবকিছুই তার পায়ের কাছে আরেকবার ধরা দিচ্ছে। এর মানে এই না যে লিওনেল মেসির গোল্ডেন বুটের দরকার আছে, গোল্ডেন বলের দরকার আছে, এগুলোর তার কোনোই দরকার নেই। তিনি অলরেডি যা করেছেন সেটাই যথেষ্ট। আর যে যে ক্ষুধাটার কথা বলেছিলাম, যে ক্ষুধাটা নিয়ে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, এই ক্ষুধাটা কি শুধু আর্জেন্টিনার, বা এই ক্ষুধাটা কি শুধু লিওনেল মেসি? এই ক্ষুধাটা তো আমাদের, যারা বিশ্বব্যাপী যারা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী আছে, কত বঞ্চনা শুনতে হয়েছে, কত কটু বক্তব্য শুনতে হয়েছে, আর্জেন্টিনার প্রতিটি গ্লোরিকে কলঙ্কিত করা হয়েছে। 78 বিশ্বকাপ নাকি পেরুর প্লেয়ারদের ঘাড়ে বন্দুক রেখে একটা জয় ছিনিয়ে নিয়ে সেখান থেকে নাকি ব্রাজিলকে বাদ করা হয়েছে। আজ পর্যন্ত কোনো সাক্ষী পাওয়া যায়নি। আজ পর্যন্ত পেরু বা আর্জেন্টিনা কোনো খেলোয়াড় বা কোথা থেকে কেউ একজন কোনো স্বীকারোক্তি দেননি যে এরকম কিছু একটা হয়েছিল। 86 বিশ্বকাপে হাত দিয়ে একটা গোল, সেটার প্রতিফলন। পুরো বিশ্বকাপ আর্জেন্টিনা ম্যারাডোনা যেভাবে খেলেছে সেটার কোনো বিষয় না। ওই হাত দিয়ে গোল, যার 5 মিনিট পরে গোল অফ দ্য সেঞ্চুরি আছে, সেটারও কোনো উল্লেখ নেই, শুধু এই হাতের গোলের বিষয়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা নাকি পেনাল্টিতে জিতে, নামটাও দিয়েছে ভালো, বয়স্ক ভাতা পেনাল্টি, নামটা ক্রিয়েটিভ দিয়েছে, বলতেই হয়, বয়স্ক ভাতা পেনাল্টি। ফাইনালে ফ্রান্স পেনাল্টি পায় 2টা, আর্জেন্টিনা পেনাল্টি পায় 1টা। তো আর্জেন্টিনা আর কি পেনাল্টিতেই জিতে, এরকমই চলে আসছিল। আর এবার বিশ্বকাপ তো, বিশ্বকাপের রুল বুকস
দেখার বিষয়ে কারো আগ্রহ নাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটে সব ধরনের মেধা টেধা সব দিয়ে দিবেন তারা। তো আমাদের জন্য ওই আর্জেন্টিনার এই জয়টা দরকার ছিল। এক বিশ্বকাপে আসলে আমাদের ক্ষুধা আসলেই মিটেনি। আমরা বিশ্বকাপটা দেখা শুরু করার পরে আর্জেন্টিনার যে তাড়না, সেই তাড়না আমাদের মধ্যে এসেছে। আমরা এই বিশ্বকাপটা আমরাও জিততে চাই, আর্জেন্টিনাকে জিততে দেখতে চাই, লিওনেল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ ট্রফি দেখতে চাই। লিওনেল মেসি গতকাল ম্যাচ যেটা হয়েছে সেখানে ফার্স্ট হাফে তাকে হয়তো খুঁজে পাওয়া যায় নাই, তাকে যেভাবে ফিজিক্যালি তাকে হ্যান্ডেল করছিল ইংল্যান্ড থ্রু ইলিয়ট অ্যান্ডারসন, আরও অনেকেই ছিলেন, ইলিয়ট অ্যান্ডারসনই বোধহয় সেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন মেসিকে মার্ক করার। সেটা থেকে তিনি খুব একটা সুবিধা করতে পারছিলেন না। এরপরও তিনি যে ড্রিবলিং দেখিয়েছেন, ড্রিবলিংয়ে হ্যারি কেইন এবং আর একটা প্লেয়ার কে ছিল স্পেন্স, এই দুজনকে যেভাবে বোকা বানিয়েছেন, এটা মনে হয়েছে সেই বার্সেলোনা 2015 সালের লিওনেল মেসিকে দেখছিলাম। অসাধারণ অসাধারণ। এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড যখন তারা প্রথম গোলটা দিয়ে 55 মিনিটে গোল দিয়ে এরপরে যখন খোলসে ঢুকে গেল, তখনই আসলে আর্জেন্টিনা যে বোম্বার্ডমেন্টটা চালালো ইংল্যান্ডের রক্ষণ ভাগে, তখন আসলে মানে এর আগের 3টা ম্যাচে যে মানে এনজাইটিটা কাজ করছিল যে আজকে কি হেরে যেতে পারে কিনা, আজকে কি মেসির শেষ ম্যাচ কিনা, কাল সেই ফিলিংসটা হয়নি। কাল কেন যেন মনে হচ্ছিল যে আর্জেন্টিনা যেভাবে চাপাচ্ছে গোল বের করবি, এবং প্রত্যেকটা ক্রস একদম পারফেক্টলি সামনের ফরওয়ার্ডকে খুঁজে পাচ্ছিল, কখনো ম্যাকেলিস্টারকে, কখনো নিকোলাস গনজালেসকে, আর এনজো ফার্নান্ডেজ কিছুক্ষণ পরপরই পেনাল্টি বক্সের বাইরে থেকে শুট করছিলেন যেভাবে। পিকফোর্ড এখানেও ফুটবলের সেই একটা প্রাণের যেটা কথা বলছিলাম, সেই ফুটবলও এখানে চিন্তা করলো না এত সহজে হলে এন্টারটেনমেন্ট হয় কিভাবে। মনে তো হচ্ছিল আর্জেন্টিনা হয়তো 4-5টা গোল দিয়ে দিবে, কিন্তু ফুটবল সে চিন্তা করলো না, এত সহজে হতে দিব না। পিকফোর্ডকে সে একটা সুপারম্যান বানিয়ে দিল কিছুক্ষণের জন্য। পিকফোর্ড 4-5টা সেভ করলেন, এবং কতক্ষণ ধরে রাখতে পারেন সেই এনজো ফার্নান্ডেজ মেসির অ্যাসিস্ট থেকে সেই দূরপাল্লার শটেই চতুর্থ অথবা পঞ্চম শটে তিনি সাকসেসফুল হলেন, এবং অসাধারণ একটা শট, 4-5 জনের ভিতর থেকে কার্লিং শট। আর এরপরে লটারো মার্টিনেজের শেষ পর্যন্ত ক্লোজ হেডার, সেটাও মেসির অ্যাসিস্ট থেকে। এবং অ্যাসিস্ট দুটোও কি প্রথমটা মনে হচ্ছিল তিনি বক্সের কর্নার থেকে শুট করবেন বা ক্রস করবেন, ইংল্যান্ডের ডিফেন্ডাররাও সেভাবে পজিশন নিয়ে নিয়েছিল, কিন্তু তিনি সেটা ফেক করে তিনি পাস দিলেন এনজো ফার্নান্ডেজকে, যিনি একা দাঁড়িয়েছিলেন, এবং সেখান থেকে গোল। আর লাস্টের অ্যাসিস্ট যেটা, সেটাও ডান প্রান্তে একদম গোল লাইনের কাছাকাছি গিয়ে সেখান থেকে করলেন ক্রস। সেই ক্রসটা 6 ফুট 3 ইঞ্চির স্টোনস লাফ দিয়ে সেটা নাগাল পেলেন না, ঠিক তার পিছনেই স্টোনস থেকে 6.5 ইঞ্চি খাটো লটারো মার্টিনেজ, তিনি তার মাথাটা ঠিকই খুঁজে পেল এবং সেখান থেকে গোল। এবং ক্রসটা তিনি করেছেন ডান পায়ে। জলাতান ইব্রাহিমোভিচ গোলাজোতে তিনি বলেছিলেন খেলার আগে, 86 বিশ্বকাপে ইংল্যান্ড দেখেছে হ্যান্ড অফ গড, এবং এই বিশ্বকাপে ইংল্যান্ড দেখলো ফিট অফ গড, একবার লেফট ফিট, একবার রাইট ফিট। এবং এটা দেখে তারা ভাবছে, নাও উই আর গোয়িং হোম, উই হ্যাভ সিন এনাফ, নাও উই আর গোয়িং হোম। এবং যে নতুন স্কুল অফ থটের কথা বলছি, কোচিংয়ের সব শিক্ষা দীক্ষা, যে যত শিক্ষা পেয়েছেন সব কিছুই
একটা নতুন মোড়কে চিন্তা করার একটা কোরাল দিয়ে যাচ্ছেন লিওনেল স্কালোনি। তিনি প্রতিটা খেলাতেই, প্রতিটা ম্যাচেই তিনি একটা করে নতুন কিছু একটা বের করছেন, আহ, এবং তার এক্সিকিউশনও হচ্ছে চমৎকার। এটা এর আগের 3টা ম্যাচে দেখেছি স্ট্রাগল করে শেষ পর্যন্ত ম্যাচটা বের করে দিতে আর্জেন্টিনাকে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসই আসলে পরিকল্পনা করি, এবং শেষ দিকেই এই এক্সিকিউশনটার সাকসেসটা মানে প্রতিফলিত হচ্ছে। যেমন কালকে ফার্স্ট হাফে যেটা বলছিলাম, যে লিওনেল মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং এলিয়ট অ্যান্ডারসন তাকে মার্ক করে যাচ্ছিলেন কন্টিনিউয়াস, তাকে মোটামুটি বোতলবন্দি করেছেন। মেসিকে যদিও বোতলবন্দি করা যায় না, ওয়ার্ডটা আমি এক্সপান্স করছি, মেসিকে ভালোই মার্ক করছিলেন। এবং এটা কিন্তু আহ, এখন বোঝা যাচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পরে দেখা গেল যে এটা লিওনেল স্কালোনি এটাকে মাথায় রেখেই তিনি প্ল্যান সাজিয়েছিলেন যে এরকম কিছু একটা হবে, এবং সেটার জবাব তিনি কিভাবে দিয়েছেন। ফ্রম দ্য ফার্স্ট মিনিটে পারেদেস যখন এই ইলিয়ট অ্যান্ডারসনকে যখন কড়ি দিয়ে একটা গুতা দিলেন, তখনই কিন্তু টমাস টুকেলের প্ল্যান অনুযায়ী যে ইংল্যান্ড টিম খেলতে পারবে না সেটার একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে দিলেন। এবং ফিজিক্যাল গেম, কালকে ফার্স্ট হাফ যেটা হয়েছিল রেসলিং ম্যাচের মতো, সেটা শুরুটা আর্জেন্টিনাই করেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ পার্ট অফ প্ল্যান। আসলে সমর্থক হিসাবে অনেক সময় অ্যাংজাইটিটা কাজ করে, টেনশনটা কাজ করে, যার কারণে হয়তো একটা মনের মধ্যে আশঙ্কা থাকে যে খারাপ কিছু হয়ে যায় কিনা। কিন্তু কালকের ম্যাচের পরে আসলে কালকের ম্যাচে সব ধরনের উপকরণই ছিল, যেটা আসলে সিগন্যাল হিসাবে কাজ করছিল, সিগন্যাল ছিল যে কালকে আর্জেন্টিনাকে হারানো সম্ভব না। এটা শুরু হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে, যেটা কথা বললাম। কালকের মতো করে জাতীয় সঙ্গীত গাইতে আমি লিওনেল মেসিকে দেখিনি, আর্জেন্টিনা টিমকে দেখেছি কিন্তু লিওনেল মেসিকে দেখিনি। এবং কোচিং স্টাফকে যখন দেখছিল, ফোকাস করছিল ক্যামেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময়, প্রত্যেকের গলার রং ভেসে আছে। এটা মানে সারপ্রাইজিং। এবং বিপরীত অবস্থাটা ছিল ইংল্যান্ডের প্লেয়ারদের চোখে মুখে। আর স্ট্র্যাটেজি তো যেটা বললাম, স্ট্র্যাটেজি শুরু থেকেই ওই স্ট্র্যাটেজি কাজ করছিল আর্জেন্টিনা, যে তাদের তাদের প্ল্যান অনুযায়ী খেলতে দেওয়া হবে না। এবং সে কারণেই ফার্স্ট হাফে আসলে রেসলিংই হয়েছে, ফুটবল হয়নি। যার কারণে 30 মিনিট শেষ হওয়ার পরে প্রথম শর্ট অন গোল, শর্ট অন টার্গেটও না, শর্ট অন গোলই হয়েছে 30 মিনিটের পরে, এনজো ফার্নান্ডেজ যেটা বারের উপর দিয়ে নিয়েছিলেন। এবং সেকেন্ড হাফে গোলটা হয়েছে, সেকেন্ড হাফ থেকে যখন আর্জেন্টিনা তার স্বাভাবিক খেলাটা শুরু করলো, অ্যাটাকিং ফুটবল, ধারার বিপরীতে ইংল্যান্ড এগিয়ে গেল গর্ডনের গোলে। মলিনার একটা ভুল আছে এখানে। এবং তারপর থেকেই একটা ট্যাকটিক্যাল স্কুপ তুলে দিলেন টুকেল স্কালোনির হাতে, যখন তিনি সাথে সাথে ডিফেন্ডার নামালেন। তিনি একটু ডিফেন্ডিং মানসিকতার কনসাকে নামালেন। আর আমি যদি ভুল করে না থাকি মিডফিল্ডার নামালেন কাকে, যাই হোক এখন মনে পড়ছে না। এবং এটাই আসলে স্কালোনিকে একদম স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা দিয়ে দিল। স্কালোনি তখন তো অ্যাটাকিং প্লেয়ারদের নামানো শুরু করলেন, এবং 81 মিনিটে লাস্ট সাবস্টিটিউশনে নামালেন লটারো মার্টিনেজকে, এবং সেখান থেকে লটারো মার্টিনেজের যখনই আসলে ওই এনজো ফার্নান্ডেজের গোলটা যখন হলো, তখনই আসলে আর কোনো সন্দেহ ছিল না। আমার মনে হয়তো এক্সট্রা টাইমে যেতে পারতো সেরকম মনে হচ্ছিল, কিন্তু 90 মিনিটেই ম্যাচটা আর্জেন্টিনা বের করে নিল, এবং অবাক হওয়ার কিছু নেই। এবং জাস্ট এক্সিকিউশন অফ প্ল্যান, পারফেক্ট এক্সিকিউশন বলতেই হবে। এভাবেই
আর্জেন্টিনা এই বিশ্বকাপটাতে সবাইকে মুগ্ধ করে যাচ্ছে। মেসি মুগ্ধ করে যাচ্ছেন। হয়তো ফ্রান্স বা স্পেনের মতো ডমিনেট করে তারা ম্যাচ প্লে করছেন না, কিন্তু আর্জেন্টিনা যেভাবে জিতছে সেটাই আসলে যেটা বললাম, এটা কোচিংয়েই একটা নতুন উপকরণ চলে আসবে, হয়তো একটা নতুন স্কুল অফ থট, যে শেষের দিকে শেষ 10 মিনিটে কিভাবে ম্যাচ বের করা যায়, সেটাই একটা ব্র্যান্ডিং। এবং ফুটবল এভাবেই এই বিশ্বকাপটাকে মানুষকে মনে রাখা যায়। একসময় মানুষ রেফারেন্স দিবে যে 2026-এর আর্জেন্টিনার মতো করে ম্যাচ বের করে দিবে, একটা রেফারেন্স হিসাবে থাকবে। আর্জেন্টিনার সমর্থকরা ফাইনালে কি হবে জানি না। মেসির গোল্ডেন বুট, গোল্ডেন বল, ব্যালন ডিওর এগুলো মেসির দরকার নাই, কিন্তু আমাদের দরকার। আমাদের অনেক জবাব দেবার আছে, অনেক কথা শুনেছি, এবার তার জবাব দেব, সেটাই প্রত্যাশা। আর্জেন্টিনার কাছে প্রত্যাশা আর একটা ম্যাচ এভাবে করেই স্ট্রাগল করেই হোক আর যে করেই হোক, আর একটা ম্যাচ খালি আমাদের জিতিয়ে দেন। না জিতলেও এটাতে আমাদের কোনো আমরা মাইন্ড করবো না, আশা করি। যদি জিততে না পারে এবারের আর্জেন্টিনাকে স্যালিউট দিয়েই আমরা সারা জীবন মনে রাখবো। আর লিওনেল মেসি, তিনি যে গোট, আমাদের এতে কোনো সন্দেহ কখনোই ছিল না। সংশয়বাদীদেরও আমার মনে হয় আর সংশয়ের জায়গা রাখেনি। তারা মুখে বলবে অনেক কিছু, কিন্তু তাদের মনের ভেতরে সব দ্বিধা টিধা ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার আপনি করে দিয়েছেন। উই আর ফিল্ড, জিতলে, ওয়ার্ল্ড কাপটা জিতলে আরো ফিল্ড হব, এবং মানে সেটা আসলে বলে বোঝানোর না। এবং ফাইনালটাও সেভাবেই ইন্টেন্সিটি নিয়ে দেখবো, এক্সাইটমেন্ট নিয়ে দেখবো, এবং ভুল করলে গালাগালিও করবো, কিন্তু হ্যাটস অফ আর্জেন্টিনা এখন পর্যন্ত যা করেছেন। ফাইনালের কথা বাদই দিলাম, এবং সারা জীবন এই আর্জেন্টিনাকে মানুষ মনে রাখবে, এটাই প্রত্যাশা। এবং আর্জেন্টিনার সমর্থকদের আরেকবার স্যালিউট। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।